সম্পূর্ণ বাচ্চা ভর্তি জয়ল্যান্ডের কিড রাইডারটা শব্দ তুলে ছুটছে। যন্ত্রটি হতে নির্গত শব্দের সাথে বাচ্চাদের উৎফুল্ল ধ্বনি মিশে এক অদ্ভুত সুন্দর শব্দের সৃষ্টি করছে। ঐক্য এক মুহূর্তের জন্য থমকে গেল। কৌতূহলী চোখ দুটোতে নিমিষে বদলে উঠল মুগ্ধতায়। রাইডারের মধ্যেখানের একটা সিটে আবৃত্তি হাস্যোজ্জ্বল মুখে বসে আছে। তার পাশে দুটি সিটে বসে আছে আরশান আর ওয়াফা। দু হাতের বাঁধনসে সযত্নে আগলে রেখেছে দুরন্ত বাচ্চা দুটোকে। ওয়াফা দু হাত মিলে খুশিতে মেতে উঠেছে, ফোকলা দাঁতে খিলখিলিয়ে হাসছে। তার উল্লাস ধ্বনিতে ঐক্যর বুকটা শীতল হয়ে যায়। তার কলিজাটাকে সে কোনোদিন এত মন খুলে হাসতে দেখেছে কিনা মনে পড়ছে না। হঠাৎ ঐক্যর চোখ গেল ওয়াফাকে সযত্নে আঁকড়ে ধরা থাকা আবৃত্তির দিকে। মেয়েটাকে তার চেনা চেনা লাগলো। হঠাৎ মানস্পটে ভেসে উঠল সেদিনের একজোড়া বিব্রত মুখ আর লজ্জালু দৃষ্টি। না চাইলেও ঐক্যের মনোযোগী দৃষ্টি নিজের মেয়েকে আগলে রাখা অতি সুশ্রী দেখতে রমণীর দিকে গেল। বাতাসের দাপটে তার চুলগুলো মুখে উড়ে এসে ভীষণ রকম বিরক্ত করছে। তবু সে বাচ্চাদের থেকে হাতটা সরিয়ে চুল ঠিক করছে না। ঐক্যর কিছুক্ষণ এক দৃষ্টিতে আবৃত্তিকে দেখলো। কেন দেখলো জানে না। দুটো শিশুকে পরম মমতায় সাবধানে আগলে রাখা এক আশ্চর্য সুন্দরী রমণীর থেকে ঐক্য চাইলেও নজর সরিয়ে নিতে পারল না। ভিডিওটি শেষ হলে ঐক্য কিছু মুহূর্ত থম মেরে বসে থাকে। হঠাৎ উপলব্ধি করলো তার মেয়েকে এভাবে আগলে রাখার জন্য একজন মায়ের অভাব। সন্ধে সবে 7:30। ঐক্য আজ বহুদিন পর তাড়াতাড়ি বাসায় ফিরছে। ওয়াফা তখন স্টাডি রুমে বসে টিউটরের কাছে হোমওয়ার্ক করছিল। পাপার গাড়ির আওয়াজ পেতেই বাচ্চাটা চমকে ওঠে। নিশ্চিত হতে চেয়ার ছেড়ে হুড়মুড় করে এক লাফে নেমে জানালা দিয়ে দেখে সত্যি তার পাপা এসেছে। পাপা এসেছে, ইয়ে কি মজা, পাপা এসেছে। বলতে বলতে ছুটে নিচতলার দিকে ছোটে। টিউটর সাবধান করে বাচ্চাটাকে এভাবে ছুটতে। ওয়াফা, তুমি পড়ে যাবে, আসতে যাও সোনা। কিন্তু কে শুনে কার কথা। নিচে নেমে দেখে ঐক্য টায়ার ঢিলে করতে করতে ভিতরে ঢুকছে। ওয়াফা তাকে দেখে পাপা বলে চিৎকার করে ছুটে আসে। ঐক্য মেয়েকে দেখে অকৃত্রিম হেসে ল্যাপটপের ব্যাগটা সোফায় ছুঁড়ে ঝুঁকে দু হাতে মেলে দেয় মেয়ের দিকে। ওয়াফা এক দৌড়ে এসে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে। ঐক্য পরম মমতায় কোলে তুলে নেয় পাখি নরম অস্তিত্বখানি। মেয়েকে বুকে জড়াতেই প্রশান্তিতে ওর বুকটা জুড়িয়ে যায়। ওয়াফা পাপার কাছ থেকে মুখ তুলে অবাক স্বরে জিজ্ঞেস করে, পাপা আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? হ্যাঁ মা, আজ বাবা তার আম্মাজানের সাথে অনেক অনেক সময় কাটাবো। ওয়াফা উচ্ছ্বাসিত গলায় বলল, তাহলে চলো খেলি। খেলবো তো আম্মাজান, তার আগে তোমার বাকি হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলো। ওকে। তোমার দিদুন আর পিপি কোথায়? পিপি চারটা চোখ লাগিয়ে পড়েছে, আর দিদুনের হেডেক হচ্ছিল তাই ঘুমোচ্ছে। ঐক্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে জিজ্ঞেস করে, কি খেয়েছেন আজ আম্মাজান? পিপি কাস্টার্ড বানিয়েছিল, ওটা খেয়েছিলাম পাপা। জানো পাপা, আজ আমাকে একটাও চকলেট দেয়নি কেউ। বলে কি না আজ অনেকগুলো চকলেট খেয়েছো, বেশি খেলে টিথের জার্মস হবে। বেশি কোথায় খেলাম, মাত্র 5টাই তো খেলাম, তার মধ্যে একটু তো ওই দুষ্টু ছেলেটাকেই দিয়েছিলাম। ওয়াফা মুখ ফুলিয়ে বলে। ঐক্য শব্দ করে হেসে দেয় ওয়াফার নালিশ শুনে। মেয়ের ফুলকো গাল দুটোতে চুমু খেয়ে নিজের পকেট থেকে কিটকেটের একটা প্যাকেট বের করে দেয়। ওয়াফা খুশিতে ছোঁ মেরে চকলেটটা নিয়ে ঐক্যর গালে ঠাস করে চুমু খেয়ে বলে, থ্যাঙ্কস পাপা। বলে আর দেরি না করে চকলেটের প্যাকেটটা খুলে খেতে শুরু করে। ঐক্য হেসে ওয়াফাকে স্টাডি রুমের সামনে নামিয়ে বলল, তুমি যাও, হোমওয়ার্ক করো, পাপা ফ্রেশ হয়ে আসছে। ওয়াফা মাথা দুলে স্টাডি রুমে চলে যায়। ঐক্য শার্টের বোতাম খুলতে খুলতে নিজের রুমে ঢোকে। শাওয়ার নিয়ে বুয়াকে এক মগ কফি বানাতে বলে ঐক্য ওয়াফা স্টাডি রুমের দিকে যায়। মিস টিয়া, আজ আপনি যেতে পারেন, বাবার হোমওয়ার্ক আজ আমি করাবো। চোখের চশমাটা একটু ঠেলে দরজার দিকে তাকায় ওয়াফার হোম টিউটার টিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো এই মেধাবী শিক্ষার্থীর কাজ হলো নিয়মিত ওয়াফার হোমওয়ার্ক কমপ্লিট করে দেয়া। ঐক্যকে আজ এই সময় দেখে মেয়েটার চোখ জোড়া চকচক করে ওঠে। গদগদ হেসে বলে, স্যার আপনি এত তাড়াতাড়ি? না মানে আজ এত তাড়াতাড়ি ফিরলেন? ঐক্য মনে মনে বিরক্ত বোধ করলো। মেয়েটার এই অতিরিক্ত তোষামোদী ঐক্যর পছন্দ না।
ঐক্য অফার গভর্নেন্স থেকে শুরু করে সব মহিলা টিচারদের সাথে সবসময় প্রফেশনাল সম্পর্ক মেনটেন করে। তাদের সাথে প্রয়োজনীয় কথা বলা হয় শুধুমাত্র ওয়াফাকে কেন্দ্র করে। বাট এই মেয়েটাই শুধুমাত্র লিমিট ক্রস করে ঐক্যকে ব্যক্তিগত প্রশ্ন করে বিরক্ত করে। মিস টিয়া, আপনাকে বলা হয়েছে আপনি অলওয়েজ বারের গাড়িতে করে ফিরবেন। ঐক্যর কাট কাট গলায় মেয়েটার মুখের হাসিটা মুছে গেল। মন খারাপ করে বলল, তার দরকার নেই স্যার, আমি চলে যেতে পারবো অটো নিয়ে। মিস টিয়া, আপনাকে বলা হয়েছে আপনি অলওয়েজ বারের গাড়িতে করে ফিরবেন। আপনি যেহেতু আমার মেয়েকে পড়াতে আসেন, সেক্ষেত্রে আপনাকে সেফলি বাসায় পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। ঐক্যর গম্ভীর গলায় মেয়েটা আর কোনো কিছু বলার সাহস পায় না। মনে মনে ঐক্য নামক বদতাকি লোকটাকে সে ভয় পায়। তা তো সত্যি। মাথা তুলে নিজের টোট ব্যাগটা নিয়ে অফার থেকে বিদায় নিয়ে বের হয়ে যায়। মেয়েটি যেতেই ঐক্য দীর্ঘশ্বাস ছাড়ে। সে কোনো কচি খোকা নয়, একজন মেয়ের অস্বাভাবিক চোখের ভাষা সে বোঝে। এক বাচ্চার বাবার প্রতিও এই বয়সে মেয়েদের ফ্যান্টাসি দেখে ঐক্য আশ্চর্য হয়ে পারে না। ওয়াফাকে ধরে ঐক্য বাকি হোমওয়ার্ক করতে চাইল, কিন্তু মেয়ে মোছামুছিতে আর অনীহা বুঝলো এসব তার কর্মে নহে। তাই মেয়েকে কোলে নিয়ে নিজের রুমের ছাদ বারান্দায় দোলনায় বসলো। ঐক্য বসতে না বসতেই ওয়াফা গল্প জুড়ে দিল। ভীষণ উচ্ছ্বাসের সহিত আজকের সারাদিনের বর্ণনা দিতে লাগলো। ঐক্য কফির কাপে চুমুক দিতে দিতে মনোযোগী শ্রোতার ন্যায় মেয়ের বকবক শুনতে লাগলো। পাপা জানো, আজ না আমি আর পিপি অনেক মজা করেছি। জয়ল্যান্ডে হোর্সের পিঠে চড়েছি, নাগ নাগরদোলায়ও চড়েছি। ওটা নাগরদোলা মা। হ্যাঁ হ্যাঁ, এটাই। সুইটি আন্টি না প্রথমে অনেক ভয় পেয়েছিল জানো। বলতে বলতে মুখে হাত দিয়ে ওয়াফা হেসে কুটি কুটি হয়। ঐক্য ভুরু কুঁচকে বলে। সুইটি আন্টিকে? ওয়াফা আবার অবাক স্বরে বলে, আমি সুইটি আন্টিকে চেনো না পাপা? তুমি সুইটি আন্টিকে চেনো না পাপা? ও মা, ওই যে দুষ্টু ছেলেটার মা, যে আমার চুল টেনেছিল। ওয়াফার এমন অবাক স্বর শুনে ঐকর মনে হচ্ছে তার সুইটি আন্টিকে না চিনে সে মস্ত বড় কোনো অপরাধ করে ফেলেছে। কি হলো পাপা, মনে পড়েছে? হ্যাঁ, হুম, আম্মাজান মনে পড়েছে। তারপর নিজে নিজেই বিড়বিড় করে বলল। মনে থাকবে না আবার? ওয়াফা বলে যায় নিজের মতো। তার কথার বেশিরভাগই তার সুইটি আন্টি আর দুষ্ট ছেলে আরশানকে ঘিরে। কখনো সুইটি আন্টির গুণগান করছে তো কখনো সুইটি আন্টির ছেলের নামে নালিশ। ঐক্য সেসব খুবই মন দিয়ে শুনে চলেছে। ওয়াফা হঠাৎ করে বলে ওঠে। সুইটি আন্টিকে না খুব মা মা ফিল হয়েছে পাপা। ঐক্য হতবাক হয়ে যায় মেয়ের কথা শুনে। স্তব্ধ হয়ে তার দিকে নিষ্পাপ চোখে তাকিয়ে থাকা মেয়ের দিকে চেয়ে থাকে। কেমন আছো আম্মু? ওপাশে ভদ্রমহিলা রাশভারী আওয়াজে বললেন। এই তো, আল্লাহ যেমন রেখেছেন। তুমি কেমন আছো? ভালো আছি। খেয়েছো? না, ধ্রুবর সাথে খাবো একসাথে। এই অবস্থায় এত রাত অবধি এখনো না খেয়ে আছো? কোথায় তোমার স্বামী? ও এখনো বাসায় ফেরেনি। ভদ্রমহিলা ভুরু কুঁচকে বললেন। রাত 11:30 বাজতে চললো, এখনো বাসায় আসেনি তোমার স্বামী? ইরা, ধ্রুব কি প্রতিদিন লেট করে বাসায় ফেরে? মায়ের প্রশ্নে ইরা নিরুত্তর রইল। ইরার নিশ্চুপতার ভদ্রমহিলা সুগন্ধি গলায় জিজ্ঞেস করলেন। ইরা, সত্যি করে বলো, তোমার আর ধ্রুবর মধ্যে সব ঠিক আছে তো? ইরা দীর্ঘশ্বাস লুকিয়ে বলে। হ্যাঁ মা, সব ঠিক আছে। তাহলে মা, বাবা কোথায়? তোমাকে আমার সাথে কথা বলতে আবার দেখে নেবে না তো? ভদ্রমহিলা বুঝলেন ইরা বিষয়টি এড়িয়ে যেতে চাইছে। তোমার বাবা প্রেসারের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন। ঈশান কোথায়? কি জানি, খেয়ে দিয়ে রুমে খিল দিয়েছে। ছেলেমেয়েরা বড় হলে তাদের বিষয়ে বাবা মায়ের হস্তক্ষেপ মানা। নিজেরা যা করবে সেটাই ঠিক, সেটাই নীতি। ইরার মায়ের খোঁচা হজম করে জিজ্ঞেস করে। মা, বাবা কি আমার সাথে কোনোদিনও কথা বলবে না? আমি আর কি বলবো বলো? তুমি যেটা করেছো তারপরে তোমার বাবার এই প্রতিক্রিয়া স্বাভাবিক। ইরার চোখ ভরে ওঠে অকারণে। ধরা গলায় বলে ওঠে। আমি কি অনেক বড় অন্যায় করে ফেলেছি মা, যে বাবা আমার মুখটাও দেখা বন্ধ করে দিয়েছে? তুমি যে অন্যায় করেছো, দোয়া করো তোমার পাপের ভার যেন তোমার পেটের সন্তানের উপর না পড়ে। ইরা আটকে উঠল। মা, এসব কি বলছো তুমি? আমি শুধু সত্যিটা বলছি মা। তুমি আমার খুবই আদরের সন্তান, কিন্তু মা বলে তো নীতি আর বিবেকবোধ খুইয়ে অন্যায়কে অন্যায় বলা ছেড়ে দেব না, তাই না? ধ্রুবর একটা ভরা সংসার ছিল, চাঁদের মতো ফুটফুটে এক সন্তান ছিল, কিন্তু তুমি কি করলে? সেই সংসারটাকে ধ্বংস করে ছাড়লে। একটা নির্দোষ মেয়ের থেকে তার স্বামী ছিনিয়ে নিলে।
এক শিশুর মাথার উপর থেকে বাবার ছায়া কেড়ে নিলে। এবার তুমিই বলো, তোমার এইসব পাপের প্রতিফল কি তোমার সন্তানের উপর পড়বে না? ইরা নিশ্চুপ রইল। হঠাৎ করে ওর বুকটা ভার ভার লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ওর বড় করে একটা নিঃশ্বাস টেনে বলল, ধ্রুব আমার ভালোবাসা ছিল মা, তাহলে আবৃতি ওকে বিয়ে করে আমার থেকে কেন কেড়ে নিয়েছিল? ইরার মা হেসে বললেন। ইরা মা, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। ইরা তাচ্ছিল্য হেসে বলল, তোমাদের দৃষ্টিতে ইরাই ভিলেন, কিন্তু যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, যে শুধু এবং যে শুধুমাত্র আমার ছিল, তাকে কেউ হঠাৎ এসে আমার থেকে ছিনিয়ে নিল। তাতে নেই কোনো অন্যায়, আর আমি খারাপ কেননা আমি কারো স্বামী ছিনিয়ে নিয়েছি। সমাজের চোখে এটা পাপ কেন? শুধুমাত্র বৈধ বলে? ওপাশের ভদ্রমহিলা হতাশ নিঃশ্বাস ছেড়ে বললেন, ইরা না, আমি তোমাকে আগে বোঝাতে পেরেছি না, বোধ হয় কোনোদিন পারবো। তুমি সব সময় তোমার মর্জি মাফিক সই চলে এসেছ। এবার সেটা হোক পাপ, আর সে যাই হোক, আমি তোমার মা। একজন মা কোনোদিন চাইবে না তার সন্তান কষ্টে থাকুক। ইরা কিছু বলতে নেবে, কিন্তু হঠাৎ করেই ঘরের কলিং বেল বেজে ওঠে। আমু, আমি রাখছি, ধ্রুব এসেছে বোধহয়, পরে কথা বলবো। দরজা খুলে ধ্রুব দেখে ইরা থমথমে মুখে দাঁড়িয়ে আছে। কি হলো, তুমি এখনো জেগে আছো কেন? আমার স্বামী বাইরে আছে আর তুমি বলছো আমাকে ঘুমিয়ে থাকতে? ধ্রুব প্রশ্ন এড়িয়ে জিজ্ঞেস করলো। ওষুধ সবগুলো খেয়েছো ঠিকভাবে? আমি এখনো ডিনার করিনি। ধ্রুব অবাক গলায় বলে, হোয়াট? কেন? আমি অপেক্ষা করেছিলাম তুমি আসলে একসাথে ডিনার করব। এই বাড়িতে আসার পর থেকে তো আমাদের একসাথে ডিনার করাই হয় না, কিন্তু তুমি এত লেটে ফিরবে কে জানতো। তা এত লেট করার কারণটা কি ধ্রুব? ধ্রুব গম্ভীর গলায় বলল। আমার কাজ আছে ইরা, শখে তো আর বাইরে পড়ে থাকি না। ইরা শক্ত কণ্ঠে বলল, আমি আসাদ ভাইকে ফোন করেছিলাম ধ্রুব, সে বলেছে তুমি সেই 7:30টায় বের হয়ে গিয়েছিলে। তাহলে কি এমন গুরুত্বপূর্ণ কাজ করলে এত রাত অবধি? ধ্রুব হঠাৎ রেগে গিয়ে চিৎকার করে ওঠে। আমার সব কাজের কৈফিয়ত কি এখন তোমাকে দেওয়া লাগবে ইরা? আমার কি প্রাইভেট স্পেস বলে কিছুই নেই? প্রতিদিন ঘরে অশান্তি, তাই দেরি করে বাসায় ফিরি একটু শান্তির জন্য। এখন দেখি এত জ্বালা, আমি কি এবার মরে যাব? তাহলে তোমার শান্তি হবে? ধ্রুবর চিৎকারে কেঁপে ওঠে, 2 পা পিছিয়ে যায় ইরা। ওর দু চোখে অবিশ্বাস। কোথায় যাচ্ছিস? একটা মডেলিংয়ের ইন্টারভিউতে। তুই পাগল হয়ে গেছিস মাহিরা। মেয়েটি এদিকে জ্বরে কাতরাচ্ছে, আর তুই আছিস তোর সো কল্ড মডেলিং নিয়ে। মায়েরা ঠোঁটে লিপস্টিক পরতে পরতে বলে, ওইকো এমন অফার সবসময় পাওয়া যায় না। আর বেবির একদিন একটা সমস্যা থাকবে, তাই বলে কি সবসময় এমন অফার ছেড়ে দিব? তুই জানিস এই ইন্টারভিউটা আমি গ্রান্টেড হলে আমার মডেলিংয়ের ক্যারিয়ারটা একদম ফিক্সড। ন্যানি তো আছি, বেবিকে সে দেখে রাখবে, আর আমি সন্ধ্যায় ফিরে আসবো। ঐক্য হতবাক স্বরে বলল। মডেলিং এখন তোর সন্তানের থেকে বড় হয়ে গেল। তুই এতটা স্বার্থপর কবে থেকে হলি মাহিরা? মায়েরা তেতে উঠে বলে, ঠিক এই কারণে এমন ভবিষ্যৎ হবে জেনেই আমি বলেছিলাম আবর্ষণ করে ফেলি, কিন্তু তুই কি বলেছিলি? তুই আমাকে অ্যাসিউরিটি করেছিলি এই বেবিটা কখন আমার স্বপ্ন পূরণের পথে বাধা হবে না। মাহিরা, চিৎকার করবি না ঐক্য। বাচ্চা সংসার সামলানোর জাদাকলে পৃষ্ঠ হয়ে আমি আমার স্বপ্ন অসম্পূর্ণ করতে পারছি না। আর কত স্যাক্রিফাইস করবো আমি? ঐক্য নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত সুরে বলে, মায়েদের একটু স্যাক্রিফাইস করতে হয় মাহিরা। কেন করবো আমি? তুই তো জানিস আমার মডেলিংয়ের কতটা শখ। ইভেন তুই সব কন্ডিশন মেনেই আমাকে বিয়ে করেছিস, তাহলে এখন উল্টো সুরে গান কেন গাইছিস? ঐক্য বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। আমি কিছুই ভুলিনি মাহিরা। তোর মডেলিংয়ের ইচ্ছা, তুই সেটা করবি। সেক্ষেত্রে আমি কেন সে পথে বাধা হব? কিন্তু তোকে বুঝতে হবে ওয়াফা এখনো দুধের শিশু। ও আর একটু বড় হোক, তখন না হয়। পাগল হয়েছিস তুই ঐক্য? ওয়াফা যখন বড় হয়ে হবে ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করে থাকবো। মায়েরা কথা কেড়ে নিয়ে চিৎকার করে বলে। ঐক্য নিষ্ক্রিয় গলায় বলে, হ্যাঁ, দরকার হলে তাই করবি। তোর মডেলিংয়ের চক্করে আমার মেয়ের কোনো প্রকার অযত্ন আমি সহ্য করব না। এখন ওইসব সাজ পোশাক ছাড়, আর ওয়াফাকে ফিট করা ও কাছে। মায়েরা অবাক চোখে মুখ শক্ত করে অনার হয়ে দাঁড়িয়ে থাকা ঐক্যর দিকে তাকিয়ে থাকে। কেমন গায়ে হিম করা কণ্ঠে বলে ওঠে, দরকার হলে তোর আর তোর সন্তানকে ছেড়ে দিব, তবু মডেলিং ছাড়বো না। বলেই ড্রেসিং টেবিল থেকে নিজের ব্যাগটা নিয়ে গটগট পায়ে হেঁটে বের হয়ে যায়। ঐক্য সেদিকে স্থবির হয়ে তাকিয়ে থাকে। এদিকে পাশের রুম থেকে 11 মাসের জ্বরে নাজুক বাচ্চাটা তার স্বরে চেঁচিয়ে কাঁদছে, কিন্তু তার জননী তার এই করুণ কান্না উপেক্ষা করে চলে গিয়েছে নিজের স্বপ্ন পূরণের নেশায়।
আদুরে যান্ত্রিক শহরের নির্বোধে চলতে থাকা ব্যস্ত কোলাহলের পানে স্থির দিকে তাকিয়ে অতীতের পাতে ডুবেছিল ঐক্য। হাতে একটা আধ খাওয়া ধুমায়িত শালকা, যেটির প্রান্ত আগুনের তাপে জ্বলতে জ্বলতে প্রায় নিঃশেষের পথে। হয়তো একটু উপর পুরোপুরি জ্বলে হাতে চেকা লাগতে পারে, কিন্তু বেখেলে চিন্তায় ডুবে থাকা সুদর্শন শ্যাম পুরুষের সেদিকে কোনো খেয়াল নেই। সে ব্যস্ত নিজের জীবনের প্রহেলিকা হয়ে আসা নারীটি আর অতীতে ডুবে। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। মাহিরা আর ঐক্য তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের সেম ব্যাচের স্টুডেন্ট ছিল। অত্যন্ত মেধাবী তরুণ ঐক্যর সাথে ফার্স্ট ইয়ারে পরিচয় হয় মাহিরা নামক মেয়েটির। ক্লাসের সবচেয়ে প্রাণোচ্ছল্য আর সুন্দরী ছিল মাহিরা। মেয়েটা অনেক বেশি চঞ্চল ছিল, তার উপর খুব সহজেই যে কারোর সাথে মিশে যেত। নাচ গানে পারদর্শী মাহিরা ক্লাসের যে কোনো প্রোগ্রামে সবসময় মাতিয়ে রাখত। স্বভাবতী সুন্দরী মাহিরার প্রেমে মাতোয়ারা ছিল ক্লাস সহ বিশ্ববিদ্যালয়ের বহু ছেলেরা। কিন্তু ঠিক কি কারণে জানা নেই, মাহিরা কেন জানি প্রচন্ড রকম ইন্ট্রোভার্ট ঐক্যর সাথে সেদে সেদে মিশতে চাইতো। বাকি ছেলেদের প্রতি কোনো প্রকার ইন্টারেস্ট দেখাতো না। স্বভাবতই ক্লাসে মাতিয়ে রাখা মাহিরার প্রতি বাকি সবার মতোই আকর্ষণ অনুভব করো স্বভাবতই ক্লাস মাতিয়ে রাখা মাহিরার প্রতি বাকি সবার মতোই আকর্ষণ অনুভব করে তরুণ ঐক্য। একসময় দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু ঐক্যের কাছে মাহিরা একজন বন্ধুর চেয়ে বেশ কিছু ছিল। ক্লাসে সবাই ধরেই নিয়েছিল ওদের দুজনের সম্পর্ক আছে, কিন্তু ঐক্য বা মাহিরা তখনও কেউ ভালোবাসার স্বীকারোক্তি জাহির করেনি। মাহিরা ছিল এতিম, এক বোন আর মাকে নিয়ে ঢাকায় একটা ভাড়া বাসায় থাকতো। কয়েকটা টিউশনি করে নিজের পড়াশোনা খরচ সহ সংসারে যাবতীয় খরচা বহন করত। মাহিরার বাহিক সৌন্দর্যে ছাপিয়ে ও সংগ্রামী জীবনটা ঐক্যকে বেশি টানত। ধীরে ধীরে ও মাহিরার প্রতি ভীষণ দুর্বল হয়ে পড়ে। এর মধ্যে হঠাৎ করে ঐক্যর বাবা আকস্মিক দুর্ঘটনায় মারা যান। বাবাকে হারিয়ে শোকে দুর্বল হয়ে পড়ে ঐক্য। তখন ওর পাশে ছায়ার মতো থাকে মাহিরা। এভাবে মাত্র 1 বছরের মাথায় মাহিরার প্রতি প্রচন্ড দুর্বল হয়ে পড়ে ঐক্য। মনে মনে ঠিক করে মাহিরাকে নিজের ভালোবাসার কথা জানাবে। ভার্সিটিতে অনুষ্ঠিত একটি প্রোগ্রামে অনেক আয়োজন করে পুরো ডিপার্টমেন্টের সামনে নিজের মনের কথা মাহিরাকে জানায় ঐক্য। বাকি সবার মতো মাহিরা একটুও অবাক হয়নি। ওর ঠোঁটে লেপটে ছিল নজর কাড়া হাসি, যেন ও জানতো এটা হওয়ারই ছিল। তারপর থেকে বিশ্ববিদ্যালয়ের বাকি 3 বছর ওরা টুটিয়ে প্রেম করে। ঐক্য নিজ ইচ্ছেতে তুলে নেয় মাহিরার মা আর বোনের দায়িত্ব। মাহিরা ভীষণ শৌখিন ছিল, ফটোগ্রাফি, সাজগোজের প্রতি ও তীব্র আকর্ষণ ছিল। সম্পর্কে ও ঐক্যকে জানিয়েছিল ও একজন মডেল হতে চায়। ঐক্য সম্মান জানিয়েছিল মাহিরার স্বপ্নকে। কোনোদিন মাহিরার প্রতি কোনো প্রকার জোর প্রদর্শন করেনি। মাহিরাকে দিয়েছিল অবাধ স্বাধীনতা। প্রেমের সম্পর্কে থাকাকালীন ঐক্য মাহিরাকে অধিকবার জোবাইদা বেগমের পরামর্শে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কেননা ততদিনে বাবার ব্যবসার একচ্ছত্র প্রেমের সম্পর্কে থাকাকালীন ঐক্য মাহিরাকে অধিকবার জোবাইদা বেগমের পরামর্শে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কেননা ততদিনে বাবার ব্যবসার একচ্ছত্র অধিপতি ছিল ঐক্য। মাহিরার দায়িত্ব নেয়ার মতো অবস্থা ওর ছিল, কিন্তু মাহিরা প্রতিবার পড়াশোনা শেষ করা ছাড়া বিয়ে করবে না বলে ঐক্যকে ফিরিয়ে দিত। কিন্তু ওদের সেই ভালোবাসার স্রোত একসময় মাহিরার সম্মতিতে শারীরিক সম্পর্কের পর্যায়ে পৌঁছে গেলে ঐক্য মাহিরাকে বিয়ের জন্য জোর দেয়। এক পর্যায়ে মাহিরা আর না করে না, কিন্তু জুড়ে দেয় নানা রকম শর্ত। মাহিরার প্রেমে অন্ধ ঐক্যও সেসব শর্ত সরল মনে মেনে নেয়। তারপর মহা ধুমধামে মাহিরাকে পুত্রবধূ করে ঘরে তোলেন জোবাইদা বেগম। বিয়ের পরে 2 বছর ওদের ভালোবাসা ঘোরাঘুরি আর আনন্দে কেটে যায়। ঐক্য ব্যস্ত ছিল নিজ বাবার ফেলে রাখা বিজনেসের খুঁটি শক্ত করতে, আর মাহিরা ব্যস্ত ছিল নিজের মডেলিং কেরিয়ার গোছাতে। কিন্তু আসল সমস্যা শুরু হয় যখন ভুলবশত মাহিরা প্রেগনেন্ট হয়ে পড়ায়। 26 বছরের ঐক্য ভীষণ খুশি ছিল পিতা হওয়ার সংবাদটি শুনে। তখন সবে সবে মাহিরা বিভিন্ন কোম্পানিগুলোতে বিজ্ঞাপনের মডেলিংয়ের ইন্টারভিউ দিচ্ছিল, কিন্তু মাতৃত্বের মতো সুন্দর এই অপ্রত্যাশিত সংবাদটি যেন ওকে স্তব্ধ করে তোলে। একদিন ধুম করে বলে ফেলে বাচ্চাটা অ্যাবর্শনের কথা। কথাটা শুনে যেন ঐক্যর পায়ের তোলার জমিন সরে যায়। ও হতবাক চোখে মাহিরার স্বাভাবিক মুখপানে তাকিয়েছিল, কিন্তু মাহিরা ছিল নিঃসিদ্ধান্তে অটল। ও কিছুতে এই বাচ্চাটা রাখবে না। ঐক্য এই নিষ্ঠুর মাহিরাকে চিনতে পারে না। ও অবাক হয়, এই মাহিরা কি সেই যাকে ও দীর্ঘ 5 বছর যাবৎ ভালোবেসেছিল? ঐক্য বহু কষ্টে মাহিরাকে রাজি করায় ওর সন্তানটাকে না মারতে। নিশ্চয়তা দেয় বাচ্চাটা কখনো ওর স্বপ্ন পূরণের পথে বাধা হবে না।
প্রেগনেন্সি থেকে ওয়াফা দুনিয়া আসার আগ পর্যন্ত মাহিরা বড্ড নির্লিপ্ত ছিল, যেন ওর মধ্যে মা হওয়ার কোনো অনুভূতিই নেই। ওয়াফার জন্মের পরেই মাহিরার মধ্যে তেমন পরিবর্তন হয়নি। দিনের বেশিরভাগ সময় ওয়াফাকে জোবাইদা বেগম আর ন্যানেরা সামনে রাখত। ঐক্য অফিসে থাকায় সেসব ব্যাপারে কিছুই জানতো না। জোবাইদা বেগম কোনোদিন জানতে দেননি মাহিরার ওয়াফার প্রতি দায়িত্বহীনতার কর্মকাণ্ড। কিন্তু ঐক্য অগোচরে থাকা সব খবরই ও জানতো বাসার সিসিটিভি ফুটেজের মাধ্যমে। প্রায় দিনেও এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া সৃষ্টি হতো। এই ঝগড়া একদিন ওদের সম্পর্কে দীর্ঘ ফাটলের রূপ নেয়। রাগে হিতহিত জ্ঞান শূন্যে মাহিরা শেষ পর্যন্ত নিজের মাতৃত্বে কলঙ্ক লাগিয়ে 19 মাসের দুধের শিশু ছোট্ট ওয়াফাকে ফেলে নিজের ফ্ল্যাটে চলে যায়। দুধের তেষ্টায় কাতর ওয়াফা চিৎকার করে কাঁদে মায়ের এক ফোঁটা দুধের জন্য। মেয়ের কান্নার দিক দিশা হারিয়ে ঐক্য ছুটে যায় মাহিরার ফ্ল্যাটে ওকে ফিরিয়ে আনতে, যেটা কিনা বিয়ের পর ঐক্যই মাহিরাকে গিফট করেছিল। কিন্তু ঐক্যকে সম্পূর্ণ হতবাক করে দিয়ে নিজের দীর্ঘ 5 বছরের ভালোবাসাকে পায়ে মারিয়ে মাহিরা ঐক্যের হাতে তুলে দেয় ডিভোর্স পেপার, যেখানে জল করছিল মাহিরার হস্তনামা। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে কেমন অবদের মতো ফ্যাল করে মাহিরার দিকে তাকিয়েছিল ঐক্য, যেন মেলাতে চেষ্টা করছে প্রেমিকা রূপী ওই মাহিরের সাথে এই মাহিরাকে। তারপর প্রতারণা, বিশ্বাসঘাতকতা আর জীবনের কুল কিনারা হারিয়ে তৈরি হয় আজকের ছন্নছাড়া নেশাখোর ঐক্য। স্যার আসবো? কারণ নম্র সুরের ডাকে অতীত থেকে ছিটকে যেন বাস্তবে ফিরল ঐক্য। কখন যে চোখে জল জমেছে ওর টের পেল না। তড়িঘড়ি করে চোখের অবাঞ্ছিত জলটুকু হাতের অনামিকা আঙ্গুলের সাহায্যে ছিটকে বাইরে ফেলে দিয়ে পেছনে ফিরে নিজেকে ধাতস্থ করে গোলা খানিকটা খাকড়ে দিয়ে বলে, হ্যাঁ আসো। কেবিনের কাছের দরজা খুলে ভেতরে প্রবেশ করে ঐক্যর পেয়ে রবিন। স্যার ডেকেছিলেন? হ্যাঁ, আজকের দুপুরে মিটিংটা ক্যান্সেল করে দাও। আমি ওয়াফাকে পিক করতে ওর স্কুলে যাব। জি স্যার, আমি ক্লায়েন্টদের জানিয়ে দিচ্ছি। সাবেরকে গাড়ি বের করতে বলো, আমি বের হব। সকাল 11:30টার সময় ম্যাফল লিভ ইন্টারন্যাশনাল স্কুলের গেটের সামনে থামলো একটি কালো রঙের অত্যাধুনিক BMW কার। গাড়ি থেকে একজন ড্রাইভার বের হয়ে ব্যস্ত হাতে গাড়িটির ব্যাকডোর খুলে দেয়। গাড়ি থেকে বের হয় চকচকে হিল পরা একটি পা, ব্লু ডেনিম জিন্স আর ব্ল্যাক ক্রপ টপ পরিহিতা এক লাস্যময়ী নারী। কার থেকে বের হয়ে সরু দৃষ্টিতে তাকায় সামনের সুউচ্চ ভবনটির দিকে। হাতে থাকা মাস্কটা পরে নারীটি স্কুলের ভেতরে দিকে ঢোকে। কেমন হয়েছে নাস্তা মামনি? ওয়াফা ফর্ক দিয়ে পাস্তা খেতে খেতে বলে, অনেক ইয়াম্মি হয়েছে সুইট আন্টি। পাশে বসা আরশার নিশ্চুপ বসে বসে তার ভাগের পাস্তাটা খাচ্ছে। আজকেও তার খাবারটা এই পচা মেয়ের সাথে ভাগ করতে হচ্ছে বলে বরাবরের মতো তার মসৃণ কপালটা কুঁচকে আছে। আজ কি হয়েছে জানো? আবৃত্তি গালে হাত দিয়ে অত্যন্ত কিউট ভঙ্গিতে খাবার খাওয়া বাচ্চাটাকে পরখ করছিল। ওয়াফার কথায় আগ্রহী স্বরে বলল, কি হয়েছে? ওয়াফা মুখে হাত চেপে হেসে বলে, আজ না আমি টিফিনটা বাসার বিনে ফেলে এসেছি। আবৃত্তি গাল থেকে হাত সরিয়ে চোখ বড় বড় করে বলে, কিন্তু এটা কেন করছো বেবি? ওয়াফা ঠোঁট উল্টে নিঃশ্বাস চোখে তাকিয়ে বলে, আমার না তোমার হাতের ইয়াম্মি ইয়াম্মি খাবারগুলো খেতে অনেক মজা লাগে। রিমলি আন্টি একদম পচা খাবার বানায়, আমার খেতে একটুও ভালো লাগে না। আবৃত্তি নরম সুরে বলে, তোমার বুয়ার বানানো খাবার পছন্দ না হলে তোমার মাম্মাকে বলতে পারতে। ওয়াফা কতক্ষণ চোখ পিট করে আবৃত্তির দিকে তাকিয়ে থেকে বলে, কিন্তু আমার তো মাম্মা নেই সুইট আন্টি। আবৃত্তি হতবাক হয়ে যায় এই কথা শুনে। মনে মনে বেশ কষ্ট পায় এটা ভেবে হয়তো ওয়াফার মা মৃত। মুখ করে কিছু বলতে নেবে এমন সময় পেছন থেকে ভেসে আসে অপরিচিত এক নারীর কণ্ঠ হতে নির্গত খানিক পরিচিত কণ্ঠস্বর। ওয়াফা, মা আমার। হালকা গোলাপি আভাযুক্ত ছোট আদুরে আনন, যে মায়াবী মুখটা দেখলে যে কারোরই ঝাপটে ধরে কয়েকটা চুমু খেয়ে আদর করতে ইচ্ছে করবে। সে অভিলাষ হতে বাদ যায়নি স্বয়ং ওয়াফার জন্মদাত্রীও। হাত চোখে ধুয়ে ফ্যাল করে তাকিয়ে থাকা গুলুমুলো ওয়াফার আদুরে মুখটা আজলে নিয়ে শখানেক চুমু খাচ্ছে তার আজন্ম অচেনা জননী। লন্ডনে ঘাটি গাড়ার আজ 3 বছর পর সেই গর্ভে যা সন্তানটিকে চাক্ষুষ দেখছে তার নিত্যের জননী, যে জননী তার দুধের তৃষ্ণায় কাতর সন্তানটিকে ছেড়ে যেতে বিন্দুমাত্র বুক কাঁপেনি। সেই জননীর হঠাৎ মেয়ের প্রতি এই উতলে পড়া টান থেকে বোধহয় কক্ষের জড়বস্তুগুলো হাসছে। আবৃত্তি বিভ্রান্ত নয়নের সম্মুখে পানের অচেনা নারীটির পাগলামি দেখছে। কে এ মহিলা?
কেমন আছো বেবি? ইস, আমার বেবিটা কত বড় হয়ে গিয়েছে। ছবির থেকেও সামনাসামনি ইউ আর সো অ্যাডলেড মাই বেবি। ওয়াফা চোখ পিটপিট করে তার সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা অতি আধুনিকা নারীটিকে দেখে যাচ্ছে, হয়তো চেনার চেষ্টা করছে নারীটিকে। মাহিরা চোখ উপচে আসা পানিটুকু মুছে নেয়, নিজেকে ধাতস্থ করে জিজ্ঞেস করে। তুমি আমাকে চিনতে পেরেছো বেবি? ওয়াফা দুপাশে মাথা নাড়ায়, তাতে নারীটিকে খানিক আশাহত হতে দেখা যায়। মানে আপনি কি ওয়াইফার কোনো রিলেটিভ আপু? পেছনে আবৃত্তির প্রশ্নে মাহিরা ঘাড় ফিরিয়ে তাকায়। আপাতমস্তক আবৃত্তিকে দেখে নিয়ে পুরো কুচকে জিজ্ঞেস করে। আপনি কে? আবৃত্তি প্রশ্নের পিঠে পাল্টার প্রশ্নে থতমত খেয়ে যায়। বললেন না তো আপনি কে? ওয়াইফার কি হন আপনি? আবৃত্তি আমতা আমতা করে বলে। আমি আসলে ওয়াইফার ফ্রেন্ডের মামাম। ও, আমি ওয়াইফার মাদার। আবৃত্তি চকিতে তাকায়। আগাগোড়া কালো মাস্ক আবৃত নারীকে অবাক চোখে পরখ করে জিজ্ঞেস করে। আপনি ওয়াইফার মামাম? মাহিরা চমৎকার হেসে বলে। ইয়েস, আই এম দ্য মাদার অফ দিস কিউট চাইল্ড। আবৃত্তি হতবুদ্ধিকর দৃষ্টিতে তাকিয়ে থাকে। ও কিছুতেই দুয়ে দুয়ে মিলাতে পারছে না। একটু আগে ওয়াফার কথায় ও তো মনে হয়েছিল ওয়াফা মা মৃত, তাইলে ইনি? আর ওয়াফার অবচেতন মুখ দেখে তো মনে হচ্ছে ভদ্র মহিলাকে বাচ্চাটা এই প্রথম দেখছে। আন্টি, আপনি আমার মাম্মাম? ওমা, তাহলে পাপা যে বলে আমার মাম্মাম মরে গিয়েছে। ওয়াফার কথায় মাহিরের মুখের রং উড়ে যায়। থতমত খেয়ে একবার ওয়াফা তো আরেকবার চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকা আবৃত্তিকে দেখে জোরপূর্বক হেসে বলে। ওয়াফা কি বলছে এসব? তুমি আমাকে চেনো না? ওয়াফা দুপাশে মাথা নাড়ায়, তারপর ভীষণ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করে। আন্টি, আপনি কি সত্যি সত্যি আমার মাম্মাম? তাহলে সবাই কেন বলে আমার মাম্মাম আকাশের তারা হয়ে গিয়েছে? আবৃত্তি বুদ্ধি বনে যায়। কি বলছে এসব ওয়াফা? এই মহিলাটা যদি ওয়াফার মা হয় তাহলে ওয়াফা ওনাকে চিনছে না কেন? আচ্ছা, এই মহিলাটা আবার ছেলে ধরে না তো? ওয়াফাকে কি অপহরণ করতে এসেছে এই মহিলা? ইয়ে বাবা, হতে পারে। আহান বলেছিল ওয়াফার বাবা কোটিপতি, হয়তো টাকার লোভে ওয়াফার মা সেজে এসেছে। এ পর্যায়ে এসে আবৃত্তি খানিক শক্ত কণ্ঠে বলে। দেখুন দেখুন আপু, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি যদি ওয়াইফার মা হন তাহলে ও আপনাকে চিনতে পারছে না কেন? আর আপনি মাস্ক পরে আছেন কেন? ওটা সরান প্লিজ। মাহিরা মনে মনে ভাবে হয়তো মাস্ক পরার কারণে ওয়াফা ওকে চিনতে পারছে না। ও সাবধানে নজরে চারদিকে পরখ করে। না, এদিকে এখন তেমন কেউ নেই। ও হুট করে মাস্কটা খুলে ফেলে, আশাবাদী হয়ে জিজ্ঞেস করে। এবার চিনতে পেরেছো? হালকা মেকআপ আর লিপ গ্লোসে আবৃত সুদর্শনা মাহিরাকে ওয়াফা চোখ বড় বড় করে দেখে। হঠাৎ উৎফুল্ল গলে লাফিয়ে বলে ওঠে। ইয়েস, চিনতে পেরেছি। মাহিরা হাত ছেড়ে বাসে। যাক, মেয়েটা তাকে চিনতে পেরেছে। কেন যে এতক্ষণ মাস্ক পরেছিল? কিন্তু ওয়াফার পরবর্তী কথায় মাহিরার সে আশায় যেন এক বালতি জল পড়ল। আপনাকে আমি টিভিতে দেখেছিলাম আন্টি। মাহিরের চেহারার ফাটা বেলুনের মতো চুপসে যায়। যাকে এতক্ষণ ছেলেধরা মনে করেছিল তার চেহারাটা দেখে আবৃত্তি তোবদা খেয়ে যায়। মডেল মাহিরা, ইনি এখানে কি করছেন? আর ইনি নিজেকে ওয়াফার মাই বা কেন বলছেন? আবৃত্তি যতদূর জানে মডেল মাহিরা এখনো সিঙ্গেল, তাহলে নিজেকে অত বড় মেয়ের মা কেন বলছেন? আবৃত্তির ভেতরে সব তালগোল পাকিয়ে যায়, হতভম্ব কণ্ঠে আওড়ায়। আপনি মডেল মাহিরা না? আপনি এখানে কি করছেন? আর আপনি ওয়াইফার মা মানে? প্লিজ একটু ক্লিয়ারলি বলবেন। মাহিরার মাথাটা ধপধপ করছে, তার উপর আবৃত্তির করে এত জেরা যেন আগুনে ঘি ঢালার কাজ করছে। মাস্কটা খোলা যে উচিত হয়নি তা মাহিরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আবৃত্তির এত জোরে জোরে কথা শুনে যদি কেউ এদিকে চলে আসে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। কত বড় ভুল করছে সে। ডাইরেক্ট ওয়াফার স্কুলে চলে আসা উচিত হয়নি। এখন যদি এই মহিলা সবাইকে ডেকে নিয়ে আসে। মাহিরা শঙ্কিত হয়ে তড়িঘড়ি করে পুনরায় মাস্কটা পরে নিয়ে খানিকটা অনুনয়ের সুরে বলল। আমি যেখানে এসেছি প্লিজ কাউকে বলবেন না, বিশেষ করে উইকো, আই মিন ওয়াফার পাপা, যাতে কিছুই জানতে না পারে। প্লিজ, আই বেগ ইউ। এই বলে আবৃত্তিকে দ্বিধের সাগরে ফেলে মাহিরা দ্রুত পায়ে বের হয়ে যায়। গেটের কাছে নিজের কারে ঢুকতে ঢুকতে ড্রাইভারকে আদেশ ছড়ে মাহিরা। রাজের ফ্ল্যাটে ইউ টার্ন নাও। স্কুল গেট দিয়ে শাসা করে মাহিরার কালো গাড়িটা চলে যায়। বিপরীত পাশে ধরে রয়্যাল ব্লু রঙের আরেকটি কার স্কুলের মেইন ফটকের সামনে তার গতি লব্ধ করে। গাড়ি থেকে ক্লান্ত পায়ে নেমে স্কুলের ভেতরে ঢুকে ঐক্য
আরেকটু সময় পূর্বে আসলে হয়তো তার জীবনের সবচেয়ে বড় প্রহেলিকার দেখা পেত। স্যার, আপনার মন খারাপ? লেকচার ক্লাস শেষে আহান বেখালি হয়ে বসেছিল নিজের ডেস্কের চেয়ারে। হঠাৎ ঐশীর প্রশ্নে আহান নড়ে চড়ে বসে। সামনে তাকিয়ে দেখে সব ছাত্রীরা চলে গেলেও ঐশীর ডেস্কে সংলগ্ন সামনের বেঞ্চিতে এখনো বসে আছে। উদ্বিগ্ন প্রেমময় চোখে তার মুখপানে চেয়ে আছে উত্তরের আশায়। মেয়েটার পরনে আকাশি রঙের একটা চুড়িদার, হাতে এক ঝাঁক সাদা কাচের চুড়ি, চুলগুলো আজ ছেড়ে রাখা। আগাগোড়া ঐশীকে পরখ করে আহান একটা শুকনো ঢোক গিলল। উজ্জ্বল শ্যামবর্ণা মেয়েটি যেন ওই আকাশেরই আরেক রূপ নিয়েছে আজ। আহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঐশী লজ্জিত হয়ে চোখ নামিয়ে নিল। আহান চোখ ফিরিয়ে গলা খাকড়ে দিয়ে বলল, কই না তো, তোমার এমন কেন মনে হচ্ছে? ঐশীর মন খারাপ হয়ে যায়। ওই দিন একসাথে ঘুরে আসার পরদিন থেকেই মনে হচ্ছে আহান যেন ঐশীকে এড়িয়ে চলছে। গতিবিধি সবসময় কেমন নির্লিপ্ত। আগের মতো আর ঐশীর সাথে কথা বলছে না। ঐশী যেচে পড়ে কিছু জিজ্ঞেস করলে কেবল সেটারই ছাড়া ছাড়া উত্তর করছে। ঐশী ভেবে পাচ্ছে না আহানের এরূপ ব্যবহারের কারণ। ঐশী জানে আহানও তাকে মনে মনে পছন্দ করে। একটা মেয়ে হয়ে একজন ছেলের চোখের ভাষা ও পড়তে পারে। তাহলে ইয়ে মানে 2 দিন ধরে একটু চুপচাপ মনে হচ্ছে, তাই। দেখো ঐশী, তোমাকে আজ একটা কথা ক্লিয়ার বলি। তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার টিচার। এর বাইরে মনের মধ্যে আর কোনো আকাঙ্ক্ষা পোষণ করো না, দয়া করে। ঐশীর মুখের কথা কেড়ে নিয়ে আহান রাশভারী গলায় বলে। ঐশী আহত চোখে আহানের কঠোর মুখটায় চেয়ে থাকে। এই মানুষটা এমন কেন? এর কাছে কি ঐশীর ফিলিংসের কোনো দামই নেই? ঐশীর চোখ যেন ছলছল করে ওঠে। ধরা গলে ফিসফিসিয়ে বলে, ভালোবাসা কি অন্যায় আহান স্যার? আহানের বুকটা ধক করে ওঠে। ঐশী যে ওকে ভালোবাসে সেটা কখনো সে নিজের মুখে স্বীকার করেনি, কখনো কনফেশন করেনি নিজের ভালোবাসার। কিন্তু আজ এমন এক মুহূর্তে মেয়েটা নিজের ভালোবাসা জাহির করেছে যেখানে আহানের হাতে আর কিচ্ছুটি নেই। কি হলো বলুন? আহান তাকিয়ে থেকে ঐশীর ডাগর ডাগর আঁখি যুগল থই থই করছে নোনা জলে। হয়তো ক্ষণকাল ব্যয়ে ঝরে পড়বে অশ্রুগুলো। আহানের বুকটা ভার হয়ে যায়। নিজেকে বহু কষ্টে সামলে বলে, হ্যাঁ, অন্যায়। ভুল মানুষকে ভালোবাসা অন্যায় ঐশী। আপনি ভুল মানুষ নন আহান। আপনার প্রেমে আমি হুট করে পড়িনি। একটু একটু করে একটা মুহূর্ত, দিন, মাস, বছর পেরিয়ে এই অনুভূতিগুলো ভালোবাসায় রূপ নিয়েছে। তাহলে সেই ভালোবাসা ভুল কি করে হয় বলুন? আহান স্তব্ধ হয়ে যায় কথাগুলো শুনে। কেমন অবধের মতো ফ্যালফ্যাল করে ঐশীর মায়াবী অশ্রুসিক্ত বিলোপ মুখটার চেয়ে রয়। ঐশী চোখের পানি মুছে ব্যাগটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর আহানের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি জানি না হঠাৎ আপনার কী হয়েছে, কিন্তু আমি এটা অন্তত নিশ্চিত হয়ে বলতে পারি, আমার প্রতিও আপনার অনুভূতি আছে। মনে রাখবেন, এই ঐশী আপনাকে সহজে ছাড়ছে না। আপনি শুধু এবং শুধুমাত্র আমার। বলে আহানকে বিস্ময়ের সাগরে ডুবিয়ে ঐশী গটগট পায়ে ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ক্লাসরুমে ওয়াফাকে না পেয়ে ঐক্য প্লে গ্রাউন্ড এরিয়ার দিকে যায়। গিয়ে অবাক চোখে সামনের দিকে তাকিয়ে থাকে। একটা চেয়ারে আবৃত্তি কপালে এক হাত চেপে বসে আছে। সামনেই ওয়াফা ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কেঁদে চলেছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আরশান দুটো চকলেট হাতে তার কান্না থামানোর চেষ্টা করছে। ঐক্য ব্যস্ত পায়ে ঢুকে মেয়েকে কোলে তুলে নেয়। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করে, কি হয়েছে আম্মাজান, তুমি কাঁদছো কেন? বাবাকে দেখতে পেয়ে আহ্লাদিমের আহ্লাদ যেন তত্তরিয়ে কয়েক ধাপ বেড়ে গেল। তাই তো এতক্ষণ ধরে চলা ননস্টপ কান্নার বেগ দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। ঐক্য চৌধুরী আবৃত্তিকে প্রশ্ন করে, কি হয়েছে, ওরা কাঁদছে কেন আমার মেয়ে? আবৃত্তি অসহায় চোখে চেয়ে আছে। কি বলবে সে? এটাই যে আপনার আড়ালের দুলালিকে আমি একটা ধমক দিয়ে ফেলেছি। বাপ রে বাপ রে! লাডলিকে ধমকটা দিয়ে গা আট হয়েছে আবৃত্তির। সে যে কান্না স্টার্ট করলো, বিগত 1 ঘন্টা যাবৎ সে কান্না ননস্টপ রেডিওর মতো বেজে চলেছে। সু সু সুইটি আন্টি সুইটি আন্টি আমাকে বকে বকে দিয়েছে পাপা। ওয়াফা ফোপাতে ফোপাতে বলল। ঐক্য অবাক হয়ে আবৃত্তির দিকে তাকিয়ে বলল, আপনি ওকে বকা দিয়েছেন মানে? কি করেছে আমার মেয়ে? আপনার মেয়ে প্রশ্ন করতে করতে আমার কানের পোকা নাড়িয়ে দিচ্ছিল। আরে বাবা, মাহিরা কি ওয়াইফ আর মাম্মাম সেটা আবৃত্তি কিভাবে জানবে? কিন্তু আপনার মেয়েকে সেটা কে বোঝাবে?
সে তো আমাকে এক প্রকার পাগল বানিয়ে দিচ্ছিল। তাই সামান্য একটা ধমক দিলাম, তাতে মহারানী কেঁদে কুটে দড়িয়ে ভাসাচ্ছে। আবৃত্তি বিড়বিড় করে বলল, কিন্তু মুখে আমতা আমতা করে বলল, আসলে দুষ্টমি করছিল, তাই সামান্য একটু বকে দিয়েছিলাম। কিন্তু ওয়াইফাই যে এত কাঁদবে আমি আসলে বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি ওয়াইফাই পাপা। ওয়াফার পাপা কথাটা কেমন যেন লাগলো ঐকর নিকট, যেন সোজা তীরের মতো বুকের কোথাও গেঁথে গিয়েছে। আবৃত্তি ইতস্তত পায়ে ঐকর সামনে গিয়ে দাঁড়ালো। ওয়াফা এখনো কাঁদছে। আবৃত্তির খুব খারাপ লাগলো বাচ্চাটার কান্নায়। তখন মাহিরা চলে যাওয়ার পর আবৃত্তি যখন চিন্তায় ডুবেছিল, তখন ওয়াফা মাহিরাকে নিয়ে নানা রকম হাবিজাবি প্রশ্ন করতে থাকে। তাই বিরক্ত হয়ে অবচেতন আবৃত্তি একটা ধমক দিয়ে ফেলেছিল। কিন্তু সামান্য এই ধমকে যে মেয়েটা এত কষ্ট পাবে আবৃত্তি কি জানতো? আরশানকে ধমক দিতে দিতে এখন অন্যের মেয়েকেও ধমক দিয়ে বসেছে। উফ! আবৃত্তির থেকে ঐক্য লম্বা চড়ার বিশাল হওয়ায় ওর একটু লাগাল পেতে কষ্ট হচ্ছিল। তাই দু আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়ে ওয়াফার গালে একটা চুমো খায়। বহু বছর পর এত নৈকটে একজন নারীর উপস্থিতি ঐক্যর ভেতরে কিছু একটা অনুভব করায়। ও ঢোক গেলে অন্য পাশে দৃষ্টি ফিরিয়ে নেয়। আবৃত্তি নিজের দোকান ধরে অনুনয় করে বলে, ওয়াফা মামনি প্লিজ তোমার সুইটি আন্টিকে মাফ করে দাও। আন্টির একদম ভুল হয়ে গেছে। আর কখনো আন্টি ওয়াফা সোনাকে বকবে না। ওয়াফা মাফ করবে এক শর্তে। পেছন থেকে অতর্কিত কেউ বলে ওঠে কথাটা। আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে ভালোবাসার ডায়েরি চ্যানেলে, যেখানে প্রতিটা গল্পে লুকিয়ে থাকে ভালোবাসা, অনুভূতি আর না বলা কিছু আবেগ। কখনো হাসি, কখনো কষ্ট, আবার কখনো এমন কিছু অনুভূতি যা হয়তো আপনার জীবনকেও ছুঁয়ে যাবে। তাই নিত্য নতুন ভালোবাসার গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। চলুন শুরু করা যাক আজকের গল্প। ঠাস করে একটি কাচের বস্তু মার্বেল মেঝেতে ঝনঝন শব্দ করে তুলল। দামি সবুজটি ভেঙে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই কাণ্ডের হোতা মাহিরা সাপের মতো ফোঁসফোঁস করছে। আহা, সুইটার, একটু শান্ত হতো। সোফায় বসতে বসতে রাজ বলল, যে কিনা সাম্প্রতিক একজন জনপ্রিয় তারকা, বিগত 2 বছর ধরে লোকচক্ষুর আড়ালে মাহিরের সাথে লিভ ইন রিলেশনশিপে আছে। তবুও মিডিয়া পাড়ায় ওদের মাখামাখো সম্পর্ক নিয়ে প্রায়শই বিভিন্ন গসিপ শোনা যায়। মাহিরা খেপাটে গলায় বলল, কি করে শান্ত হব রাজ? মাই ডটার ডিডন্ট রিয়েলাইজ মি। রাজ এগিয়ে এসে মাহিরাকে জড়িয়ে ধরে, ওর গালে চুমু খেয়ে বলে, কি আসা যায় তাতে? এতে তো আর সত্যিটা বদলে যাবে না। মাহিরা দাঁত মিলিয়ে বলে, ঐক্য আমার থেকে প্রতিশোধ নিতে এমন করছে আমি জানি রাজ। তুমি ভাবতে পারছো ঐক্য কোনোদিন আমার মেয়েকে জানতেই দেয়নি যে আমি ওর মা? আচ্ছা বাদ দাও না এসব। ওয়াফা, তোমাকে চিনলেই বা কি হতো? তুমি তো 2 মাস পর আবার লন্ডন ব্যাক করছোই। না। মানে কি বলতে চাইছো তুমি? মায়েরা এগিয়ে গিয়ে বিলাসবহুল ফ্ল্যাটের কাচের জানালার পাশে দাঁড়ায়। কেমন গায়ে হিম করা কণ্ঠে উদ্গীরণ করে, আমি লন্ডন ব্যাক করছি না। রাজ ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, মাহিরা কি বলছো তুমি? লন্ডন ব্যাক করছো না মানে? রাজ আমার ওয়াফাকে চাই। ম্যাফল লিফ ইন্টারন্যাশনাল স্কুল। সবাই একযোগে পেছনে ফিরে দেখে এপ্রন আর ব্যাগ হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে ঐশী। যদিও হাসির অন্তরালে লুকিয়ে থাকা বিষাদ কারো দৃষ্টিগোচর হলো না। তুই এখানে? ঐক্য ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, লেকচার ক্লাস শেষ হয়ে এসেছে ভাইয়া, আজ আর ইভিনিং ওয়াক অ্যাটেন্ড করব না। কিন্তু কেন? শরীর ঠিক আছে তোর? আমি একদম ঠিক আছি। ভাবলাম ওয়াইফাকে নিয়ে একটু হ্যাং আউটে যাব। এখন দেখি তুমিও আছো। ভাইয়া চলো না, ওয়াইফাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আসি। ঘোরাঘুরি করার কথা শুনে ওয়াফা তড়িৎ কান্না থামিয়ে পাপার মুখ পানে চাইল। ঐক্য মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে হাসল। ওয়াফার অশ্রুসিক্ত মুখটা টিস্যু দিয়ে মুছে দিয়ে বলল, কি আম্মা জান, যাবেন ঘুরতে বাবার সাথে? ওয়াফার পেলব শিশু কোমল চেহারা নিমিষে চকচক করে উঠল। উত্তেজনায় বিগত সময়ের সবকিছু তার বাচ্চার হৃদয় থেকে মুহূর্তেই মুছে গেল। সহসা উপন্যাস মাথা দুলিয়ে অস্থির চিত্তে বলল, যাব পাপা, যাব ঘুরতে। ঐশী আর ঐক্য সমন্বয় হেসে উঠল। ঐক্য মেয়ের নরম গালে ঠোঁট দাবিয়ে হাসল, ফিসফিসিয়ে বলল, ঘোড়াঘুড়ির কথা শুনলে আর কিচ্ছু লাগে না আপনার, তাই না আম্মা জান?
আবৃত্তি চিন্তিত মুখে এদিকে হাসি খুশি বাবা মাকে দেখে যাচ্ছে। ওর বোধগম্য হচ্ছে না একটু আগে বাতাসের বেগে উড়ে আসা ওয়াফার মায়ের কথা জবাবে কিনা। ওর যতটুকু মনে হচ্ছে ওয়াফার বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু ঐক্যর মতো একজন ধনী ব্যবসায়ী টপ নোজ সুদর্শন পুরুষকে আদতে কি কারণে ছাড়লো মাহিরা? সন্তানের মায়াও কি আসেনি একটুখানি মনে? আবৃত্তির মনটা খসখস করছে। কি করবে এই মুহূর্তে মাথায় আসছে না। নাকি সবকিছু না জানার ভান করে থাকবে। আর বিষয়টা নিয়ে বেশি ঘাটা তো উচিত হবে না। কারো ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর মতো রুচি অন্তত আবৃত্তির নেই। পাপা, সুইটি আন্টি আর পচা ছেলে যাবে না আমাদের সাথে? ওয়াফার কথাটা শুনে আরশান চোখ গরম করে তাকায়। ওয়াফা মুখটা ভেঙচিয়ে পাপার গলা জড়িয়ে ওপাশ ফিরে যায়। আবৃত্তি হতচকিত হয়ে তাকায়। এই রে, মেয়েটা এইসব কি বলছে? ও কোন ক্ষেতের মূলা যে ঐক্য চৌধুরীর সাথে নিয়ে যাবে ঘুরতে? বাচ্চাটাও না কি সব অদ্ভুত রকম বায়না ধরে। হ্যাঁ, ওয়াইফাই যাবে না কেন? ঐশী প্রফুল্ল চিত্তে বলল। আবৃত্তি অবাক স্বরে বলল, না না ঐশী, আমি কেন যাব? এটা তোমাদের ফ্যামিলি টাইম, সেখানে আমাদের কি কাজ? তাছাড়া আজ তাড়াতাড়ি বাসায় ফেরা লাগবে। তুমি তো জানো আহান আজ আমাদেরকে নিতে পারবে না। আজ ওর নাইট ডিউটি শিডিউল, তাই তাড়াতাড়ি ফিরতে হবে আমাদের। আরে আপু চলো, ভাইয়া তোমাদের সেফলি বাসে পৌঁছে দেবে। আশান এগিয়ে এসে আবৃত্তি ওড়নার কাঁচা টেনে ধরে। আবৃত্তি ফিরতে ছেলেটি সরল আবদার করলো। ও মাম্মাম চলো না একটু, আমরা ঘুরুই একটু। কিন্তু বাবা আমাদের জলদি বাসায় ফিরতে। কোনো কিন্তু নয় আপু, চলো তো। তোমার সঙ্গ, ওয়াইফাই এবং আমরা দুজনই অনেক অনেক পছন্দ। গম্ভীর মুখে তাকিয়ে থাকা ঐক্যর দিকে তাকে আবৃত্তি মেখে হাসলো। এরা এত চেপে ধরেছে যে না বলার উপায় নেই। এদিকে ওয়াফার পাপার মুখ দেখে মনে হচ্ছে তিনি বিরক্ত হচ্ছেন। শুধুমাত্র ভদ্রতার খাতিরে শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। ওয়াফা দু হাতে পাপার শার্টের টাই ধরে ঝাঁকায়। পাপা, ও পাপা, সুইটি আন্টিকে বলো না আমাদের সাথে আসতে। তুমি জানো সুইটি আন্টির সাথে ঘুরু ঘুরু করতে অনেক মজা। মেয়ের আধা আধা গলা শুনে এতক্ষণ ধরে নীরব দর্শকের ভূমিকা পালন করা ঐক্য এবার সরাসরি আবৃত্তির কাচুমাচু মুখ পানে চাইল। ঐক্য দৃষ্টি থেকে আবৃত্তি বোকা বোকা হাসল। এই দুষ্টটা নিজের পাপার সামনে আবৃত্তির পেস্টেজ পাঞ্চার করেই দম নেয় প্রতিবার। ঐক্য ভরাট কণ্ঠে আবৃত্তিকে অফার করলো। বাচ্চা যেহেতু এত করে বলছে, প্লিজ জয়েন আস মিসেস আবৃত্তি। ঐক্য প্রশ্নবোধক দৃষ্টিতে চাইল। মিস আবৃত্তি, আবৃত্তি খন্দকার আমার নাম। ঐক্যর ভুরু টান টান হয়ে গেল। প্রশ্নবোধক দৃষ্টিতে চেয়ে রইল আবৃত্তির পানে। আবৃত্তি স্বাভাবিকভাবেই বলল, আমি একজন সিঙ্গেল মাদার। ঐশী এগিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল। আহ, তোমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবে? এইদিকে বলছো দেরি হচ্ছে। আবৃত্তি এবারেও ভোদায় মার্কা হাসি দিল। চিপাই পরে জোরপূর্বক হেসে বলে, আচ্ছা ঠিক আছে। আবৃত্তি এবারও ভোদায় মার্কা হাসি দিল। চিপাই পরে জোরপূর্বক হেসে বলে, চলো তবে যাওয়া যাক। ড্রিম হলিডে পার্ক এটি মূলত বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি করা একটি দৃষ্টিনন্দন সাফারি পার্ক। চারদিকে বাচ্চাদের হইচই আর উল্লাসে মেতে আছে পার্কটা। আরশান আর ওয়াফা একটা প্লে স্ট্রলারের দু প্রান্তে দুজনে ঝুলে আছে। আপাতত কিছু সময় তারা নিজেদের পুরনো ঝগড়া বলে এক টিমে আছে। তাই তো খিলখিল করে হেসে নিজেরা নিজেদেরকে দোল দিচ্ছে। ফুড কাউন্টারের ওইদিকে বসে থাকা দুজন বাবা মা মুগ্ধ দৃষ্টিতে নিজেদের সন্তানকে দেখছে। গোলাকার টেবিলের দু প্রান্তে দুটি চেয়ারে বসে। ট্রলার থেকে দৌড়ে হাঁপাতে হাঁপাতে দুটিতে এবার স্লাইডে উঠে স্লাইড দিতে লাগলো, যেন তাদের আজ কোনো ক্লান্তি নেই। ও মা, তোমরা এখনো কিছু অর্ডার করনি? ঐশী ফোনটা ব্যাগে ঢুকাতে ঢুকাতে বলল। ওর কোথায় ঐক্য নড়ে চড়ে বসে। এক পলক কাচুমাচু করে বসে থাকা আবৃত্তিকে আর চোখে দেখে নে বলল, আমি কি অর্ডার করব? আমি তো আর জানি না উনি কি খেতে পছন্দ করেন। আচ্ছা, তোমাদের করতে হবে না। দেখি মেনু কার্ডটা দাও, আমি অর্ডার করে দিচ্ছি। খাবার আসতে কিছুক্ষণ সময় লাগবে, তাই ঐক্য একটু উঠে বাচ্চাদের ওখানটায় চলে গেল। ও বুঝতে পেরেছে আবৃত্তি ওর উপস্থিতিতে কমফোর্টেবল পাচ্ছে না। টেবিলে কেবল তখন আবৃত্তি আর ঐশী বসে আছে। সকালে মাহিরা আসার ব্যাপারটা হুট করে আবৃত্তির মনে পড়ল। ও তটস্থ হয়ে ভাবলো ঐক্যকে জানালে হয়তো সমস্যা হবে। ঐশীকে কি একটু জিজ্ঞেস করবে, কিন্তু কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা কি ঠিক হবে? আবৃত্তিকে চিন্তায় বিভোর থাকতে থেকে ঐশী ওর হাতের উপর একটা হাত রাখে। কোনো সমস্যা আপু? তোমাকে চিন্তিত দেখাচ্ছে।
আবৃত্তি আমতা আমতা করে বলল, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো ঐশী, যদি কিছু মনে না করো। না না আপু, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি নিশ্চিন্ত মনে করতে পারো। মানে ওয়াফার বাবা মার কি সেপারেশন হয়ে গেছে? ঐশীর উজ্জ্বল চোখ জোড়া নিমিষে আধারে ঢেকে যায় প্রশ্নটি শুনে। আবৃত্তি ভালোভাবে খেয়াল করে তা। ঐশী ক্ষীণকণ্ঠে বলে, হ্যাঁ, অনেক আগেই হয়ে গিয়েছে। আবৃত্তির সব তালগোল পাকিয়ে যায় ও মনে করার চেষ্টা করে মাহিরার মিডিয়াম কবে এসেছিল। উদ্ঘাটন করে মাহিরার মিডিয়া জগতে আসার কিছু বছর মাত্র। তাহলে কেন কেউ তার সংসার বাচ্চা সম্পর্কে কিছু জানলো না? এটা কি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছিল? আবৃত্তি ঐশীর দিকে তাকায় যে কিনা বিদুর নয়নে ওয়াফা আর ঐক্যর দিকে তাকিয়ে আছে। আবৃত্তি সেদিকে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তখন ওয়াফার বয়স কত ছিল? ও দুধের শিশু ছিল। ঐশী আনমনে উত্তর করলো। আবৃত্তি হতবিম্বল হয়ে আওড়ায়, কি? ওয়াফা তাহলে কি তখন ওর মায়ের কাছে ছিল, যেহেতু ও ছোট ছিল? ঐশীবার পুরোপুরি আবৃত্তির দিকে তাকায়। আবৃত্তি উত্তরের আশায় চেয়ে আছে তার দিকে। ঐশী মলিন হেসে বলল, না, ওর মা নিজের সংসার, দুধের শিশু আর আমার ভাইকে ছেড়ে চলে গিয়েছিল। আবৃত্তি অবাক হয়ে বলল, কিন্তু কেন? নিজের ক্যারিয়ারের জন্য। তার কাছে তখন মনে হয়েছিল না চাইতেও আল্লাহর ইচ্ছেতে চলে আসা নাজুক প্রাণটি তার ক্যারিয়ারের পথে প্রধান অন্তরায়। তাই সে স্বামী সন্তানের মাঝে নিজের স্বপ্ন আর ক্যারিয়ারকে বেছে নিয়েছিল। আবৃত্তি ভাষা হারিয়ে তাকিয়ে রইল। ও বলতে গেলে মাহিরাকে মডেল হিসেবে অনেক পছন্দ করে। ওর চলন বলন, মডেলিং, ওর কন্টেন্টগুলো আবৃত্তির ভালো লাগে। সোশ্যাল মিডিয়ায় কখনো মাহিরা ব্যক্তিগত কোনো তথ্য উঠে আসেনি। সবাই জানতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মডেলিংয়ে আসা হয়েছে অতিমাত্রা সুদর্শনা এক যুবতীর। কিন্তু সোশ্যাল মিডিয়ার কোথাও তার ব্যক্তিগত জীবনের কোনো তথ্য জানা যায়নি। তাহলে কি এইসব কি মাহিরা নিজের কাল অতীত সবার কাছ থেকে স্ব ইচ্ছায় লুকিয়ে রেখেছে? আপু, হুম। আবৃত্তির ধ্যান ভাঙে, ফিরে তাকায় এদিকে। ঐশী বিষণ্ণ স্বরে বলল, তুমি হয়তো ভাবছো আমার ভাইয়ার কোনো দোষে হয়তো তাদের ডিভোর্স হয়েছে, তাই না? ও মা, না না, একটা সম্পর্কে যে অলওয়েজ ছেলেদের দোষ থাকে তা তো না। এটা একটা ভ্রান্ত ধারণা যে একটা সম্পর্কে ভাঙনের জন্য কেবল একজন পুরুষের দায়ী। আমার সাথে যেটা হয়েছে সেটা যে সব সম্পর্কে হবে এমনটা তো কোনো কথা না। প্লিজ এইসব কোনো দিন কাউকে জানাবেন না, বিশেষ করে ওয়াইফাকে। ও জানে ওর মা মারা গিয়েছে। আবৃত্তি কি বলবে ভেবে ফেলো না। ও কি ঐশীকে বলে দেবে আজ মাইডার ওয়াফার স্কুলে আসার কথা? অনেকক্ষণ নিজের মনের সাথে যুদ্ধ করে আবৃত্তি হঠাৎ বলে ওঠে, ঐশী, আজ ওয়াইফার মা স্কুলে এসেছিল। ঐশী স্তব্ধ, বিস্মিত ও চোখে তাকায়। হতবাক বনে গিয়ে আনমনে বিড়বিড় করে, কি? মাহিরা? কিভাবে? না না, এটা কিভাবে সম্ভব? ঐশী নিশ্চিত হতে দুরু দুরু বুকে আবৃত্তিকে শুধায়, আপু, তুমি শিওর ওয়াইফার মা এসেছিল? তিনি তো নিজেকে ওয়াইফার মা বলেই পরিচয় দিয়েছিলেন। ঐশী মনে মনে ভাবে, মাইরে যদি স্কুলে আসতোই এতক্ষণ তো তাহলে ব্রেকিং নিউজ হয়ে যেত। তাহলে কে এসেছে, অফার মা সাজে নাকি আবৃত্তি আপুর মনের ভুল? ঐশী ভুরু কুঁচকে যায়, সন্দেহান গলে জিজ্ঞেস করে, তুমি তার চেহারা দেখেছিলে? হ্যাঁ। ঐশীর প্লে চমকে ওঠে। হতবাক স্বরে কিছু বলতে নেবে এমন মুহূর্তে আবৃত্তি শীতল কণ্ঠে বলে ওঠে, ওয়াইফার মাদার মডেল মাহিরা, তাই না ঐশী? আইসিউর কাচের আড়ালে ভগ্ন হৃদয়ে দাঁড়িয়ে আছে এক হতবাকা পিতা, যার মাত্র ১৯ মাসের শিশু কন্যাটি ওই সুরক্ষিত কাচের আড়ালে সফেদ বিছানে নির্জীব হয়ে পড়ে আছে। হাতে ক্যানোলা, নাকে কৃত্রিম অক্সিজেন নল পরিহিত, বিশাল আকৃতির বিছানায় শুকিয়ে কঙ্কালসার শিশু দেহটি যেন ক্ষুদ্রতম কোনো মৃতপ্রায় প্রাণ। মাতৃ বিয়োগের ধাক্কাটা বোধহয় অবশ শিশুটি সইতে পারেনি, তাই তো মাত্র ২৫ দিনই বিছানা সে হয়ে পড়েছিল। এখন ঠাঁই মিলছে হাসপাতালে জরুরি এই কক্ষে, যার নাম আইসিইউ। এখানে সাধারণত মুমূর্ষু রোগীদের অ্যাডমিট করা হয়। এই কক্ষে থাকা প্রায় ৯০ ভাগ প্রাণেরই বরণ করে নিতে হয় মৃত্যু। মিস্টার চৌধুরী, আপনি তো জানেন আপনার বাচ্চা এমনিতেই প্রিম্যাচুর বেবি। আপনি কি জানেন না এই ধরনের শিশুদের খুব সহজেই যে কোনো ডিজিজ আক্রান্ত করতে পারে? আর বাচ্চাটা মনে হচ্ছে অনেকদিন মায়ের বুকের দুধ পায়নি। ঐক্যের কোনো নড়চড় নেই। তার সুখী জীবনে হঠাৎ ভয়ঙ্কর ঝড়ের মতো আসা একের পর এক ধাক্কায়
তার কণ্ঠ ভাষা হারিয়েছে। তাই তো নিশ্চল জড় বস্তুর ন্যায় পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে। ঐক্যের কোনো ভাব আবেগ না দেখে ডাক্তার ভুরু কুঁচকে ওকে সামান্য ঝাঁকিয়ে বলল, মিস্টার ঐক্য, আপনি আদৌ শুনছেন আমার কথা? ঐক্য সংবিত ফিরে যেন বিড়বিড় করে জিজ্ঞেস করে, আমার আম্মাজান, আমার মেয়েটা বাঁচবে তো ডক্টর? ডাক্তার কথাটা শুনে নির্বাক বনে গেল। ঐক্যকে দেখতে কিছুটা উন্মাদের মতো দেখাচ্ছে। ওর অবুঝ দৃষ্টি দেখে মনে হচ্ছে এতক্ষণের কোনো কথাই শোনেনি সে। ডাক্তার হতাশ হলেন, দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহকে ডাকুন, আমার আর কিছু বলার নেই। ঐক্যের চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা গরম পানি অশ্রুকণা গড়িয়ে পড়ে। শ্যামলা সুদর্শন মুখটা এই কয়েকদিনের মানসিক আঘাতে জর্জরিত হয়ে খানিকটা কালো হয়েছে। সেই গম্ভীর মুখও ঐক্যর সাথে এই ভঙ্গুর পিতার কোনো মিল নেই। এই ঐক্যের দুই চোখ নিজের সন্তান হারানোর আতঙ্ক। ভাইয়া, ঐক্য তড়িঘড়ি করে চোখ মোছে। ঐশী ঠোঁট কামড়ে নিজের কান্না আটকায়, ধরা গলায় বলে, ওয়াইফাকে দেখে নাও ভাইয়া, সন্ধ্যার পর আর দেখতে পাবে না। যদিও ঐশী কথাটা মিথ্যে বলেছে। ঐক্য আজ 5 দিন ধরে হাসপাতালের এই ইমার্জেন্সি কেবিনটার সামনে একইভাবে পড়ে আছে। না আছে গোসল আর না আছে খাওয়া। মা বা ও নিজে জোর করে একটু খাইয়ে দিলেও তো খায়। বলে দিনরাত কেমন অপ্রকৃত স্বাস্থ্যের মতো কাচের দেয়ালটা ধরে দাঁড়িয়ে থাকে। ঐক্যর মেন্টাল কন্ডিশন যে দিন দিন খারাপ হচ্ছে তা সদ্য মেডিকেল শিক্ষার্থী ঐশী অনুমান করতে পারছে। একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া এখন অত্যাবশ্যক। কিন্তু এই অবস্থায় কি করে তাকে সাইকিয়াট্রিস্ট দেখাবে ঐশী ভেবে পায় না। তার আগে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠাতে হবে। এভাবে কতদিন না ঘুমিয়ে না খেয়ে কাটিয়ে দেবে। ঐক্য টালমাটাল পায়ে আইসিইউ নামক কক্ষটিতে প্রবেশ করলো। প্রবেশের সাথে সাথে ওর নাকে এসে লাগে ফিনাইলের কড়া গন্ধ। ঐক্য হা করে শ্বাস টানে। এই রুমটিতে প্রবেশ করলেই ওর হাঁসফাঁস লাগে। মনে হয় নিঃশ্বাসটুকু নিতে পারছে না। পারবে কি করে? তার জীবন সঞ্চারিণী যে ওই বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছে। ঐক্যর চোখ জোড়া টলমল করে ওঠে। নিজের প্রাণের চেয়েও প্রিয় সন্তানের করুণ দশাও কিছুতেই মানতে পারছে না। ওর মনে পড়ে আজ থেকে 5 দিন আগের দৃশ্য। জন্মের পর থেকে ওয়াফা ভীষণ দুর্বল প্রকৃতির বাচ্চা। অল্প যে কোনো কিছুতেই বাচ্চাটা নাজুক হয়ে পড়ে। তার উপর ও সম্পূর্ণ মায়ের বুকের দুধে অভ্যস্ত। শত চেষ্টা করেও তাকে অন্য কোনো খাবার খাওয়ানো কষ্টসাধ্য। মায়েরা চলে যাওয়ার তখন 1 মাস ঘনিয়েছে। প্রথম 15 দিন বহু কষ্টে সামলিয়ে রাখতে পারলেও বেশ কিছুদিন ধরে বাচ্চাটা এক নাগাড়ে কান্না করছিল। না ফিডার মুখে তুলছিল আর না কারো কাছে শান্ত হচ্ছিল। একদিন সন্ধ্যায় হঠাৎ করে একটা ঝাঁকি দিয়ে উঠে একদম নিস্তেজ হয়ে পড়ে। ঐক্য বিন্দুমাত্র দেরি না করে ওকে হসপিটালে ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করায়। ডাক্তাররা টেস্ট করে জানান ওয়াফার খিঁচুনি উঠেছিল, সাথে শিশু ডায়রিয়া। সেদিন রাতেই বাচ্চাটার অবস্থা বেগতিক হলে তাকে জরুরি অবস্থায় আইসিইউতে শিফট করা হয়। কিন্তু এখনো অবধি বাচ্চাটার শারীরিক অবস্থার কোনো উন্নতি দেখছে না ডাক্তার। সাদা বিছানায় উদম শরীরে কতগুলো যন্ত্রপাতি দিয়ে বাচ্চাটাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই কয়েকদিনে ফুলকো আদুরে গালগুলো ভেঙে হাড়ে ফেসে উঠেছে। যে মানুষটা নিজের পিতার মৃত্যুতে কাঁদেনি, তার চোখগুলো থেকে আজ অজান্তে টপ টপ করে বাড়িধারার মতো নিঃশব্দে অশ্রু বইছে। ঐক্য ধপ করে ওয়াফার বেডের কাছে মেঝেতে হাঁটু ঘিরে বসে। কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে মেয়ের মাথার হাত বুলিয়ে দেয়। মনে মনে প্রার্থনা করে ওর সন্তানের কিছু হলে যেন উপরওয়ালা ওকেও নিয়ে নেয়। কর্তব্যরত চিকিৎসক ওয়াফার শারীরিক গতিবিধি নিরীক্ষণ করতে করতে বলল, বাচ্চাটাকে বোধহয় হঠাৎ করে ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছে, তাই ও ডাইজেস্ট করতে সমস্যা হয়েছে। হঠাৎ করে এই বয়সে ফর্মুলা কেন খেতে দিয়েছিলেন? ঐক্যর কোনো ভাবাবেগ নেই, যেন শোনেইনি কিছু। ডাক্তার নিজের মতো পুনরায় জিজ্ঞেস করে, বাচ্চাটার মা কোথায়? ঐক্য অফার থেকে এক দৃষ্টিতে চেয়ে থেকে নিষ্প্রাণ স্বরে বলে, মরে গিয়েছে। সব শুনে আবৃত্তি কতক্ষণ থম মেরে রইল। ঐশী উদাস নয়নে আদুরে তাকিয়ে আছে। অশ্রুতে চোখ যুগল ভরে উঠেছে ততক্ষণে। আবৃত্তি চোখ তুলে ঐশীকে অবাক বলে জিজ্ঞেস করলো, এমন মাও হয়? ঐশী চোখ ফিরিয়ে তাকায়, ফিসলে হেসে বলে, স্বার্থন্বেষীরা পারে আপু। যেই মা নিজের মাতৃত্ব, বিবেক, দায়িত্ব বিসর্জন দিয়ে দেয়, সে সব পারে। আবৃত্তি কি বলে ভেবে পেল না। যেখানে আরশানের শরীরে তিলসম আসরেও ও পাগল প্রায় হয়ে যায়, সেখানে অতটুকু দুধের শিশুকে ছেড়ে মাহিরার মতো মা কিভাবে থেকেছে। জান আপু, ওয়াইফা যখন রাতের পর রাত ওই পিশাচিনীর জন্য কাঁদতো,
ভাইয়া তখন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে পাগলের মতো ওর নাম্বারে কলের পর কল দিতে থাকতো, কিন্তু ওই নিষ্ঠুরতম মানবী ফোনটা তুলতো না। অতীতের ওই ধাক্কাগুলো ভাইয়ার মন মস্তিষ্ক বিরূপ প্রকার করে ফেলেছে। এতগুলো বছর পর এখনো ভাইয়া স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। বলতে বলতে ঐশী ঝরঝরিয়ে কেঁদে দেয়। আবৃত্তি অসহায় চোখে তাকিয়ে থাকে, দৃষ্টি ফিরিয়ে দূরে স্লাইডের কাছে থাকা বাচ্চাদের নজরে রাখা চুপচাপ পুরুষটিকে এই প্রথমবার পূর্ণ মনোযোগের সহিত চাইল। কে বলবে এই লোক এত যন্ত্রণা বুকে জমি বেঁচে আছে? আবৃত্তি নিজেও তো একই নৌকর মাঝি, তাই হয়তো ঐকর যন্ত্রণাটাও গভীরভাবে উপলব্ধি করতে পারল। ঐশী এখনো ফুপিয়ে কাঁদছে। ঐকর দিকে নিষ্পলক আবৃত্তি হঠাৎ আনমনে বলে ওঠে, কেন না ঐশী, দেখবে একদিন এমন কেউ তোমার ভাইয়ার জীবনে আসবে যে অগোছাল ঐক্যকে গুছিয়ে দিবে, যে মাতৃস্নেহ বঞ্চিত বাচ্চাটাকে পরম মমতায় আগলে নেবে। ঐশী চোখ মুছে বলল, সে কোনো একজন আসার সুযোগ তো দিতে হবে আপু। গত কয়েক বছর ধরে সবাই মিলে কত বোঝালাম ভাইয়াকে, কিন্তু ভাইয়াকে কিছুতেই রাজি করানো যায়নি। তার এক কথা, যেখানে জন্মদায়িনী মা নিজের পেটের সন্তানকে ছেড়ে চলে যেতে পারে, সেখানে সৎ মা কী করে তার সন্তানকে আগলে নেবে? কিন্তু আপু, এইভাবে তো চলতে পারে না। ওয়াইফা সব সময় মন মরা থাকে। আমি বুঝি ওর মন মায়ের অভাব সব সময় বোধ করে। আশেপাশে বাচ্চাদের যখন তাদের মায়ের আদর করে, নিজের হাতে খাইয়ে দেয়, স্কুলে নিয়ে আসে, তখন অবুঝ বাচ্চাটা কেমন করে যেন চেয়ে থাকে। তখন না, আমার কলিজাটা কেউ যেন খামচে ধরে। ভাইয়াকে আমি দোষ দিচ্ছি না। মাহিরা আর ভাইয়া তখন ডিপার্টমেন্টের সেরা জুটি ছিল। তাদের ভালোবাসাকে সবাই আদর্শ হিসেবে নিত। সেই ভালোবাসা কিভাবে যেন বদলে গেল হঠাৎ। নীল দুনিয়ার লোভ মাহিরাকে পুরোপুরি অন্ধ বানিয়ে দিল। ভেঙে গুড়িয়ে গেল ভালোবাসার মতো পবিত্র বন্ধন। বিসর্জন দিল একজন নারীর সবচেয়ে মূল্যবান সম্পদ, মাতৃত্ব। আবৃত্তি মুখ হয়ে বসে আছে। হাইরে মানুষ, কেউ ভালোবাসার মতো মূল্যবান সুখ পেয়েও স্বেচ্ছায় হারায়, তো কেউ বা ভালোবাসার তরে নিজের সংসার ভাঙে। অন্য মনস্ক আবৃত্তির হঠাৎ চোখ যায় বাচ্চাদের দিকে। তাড়াহুড়ো করে স্লাইডের মই চড়তে নিলে ওয়াফার পা ফসকে যায়। আবৃত্তি আটকে উঠে ওয়াফা বলে চিৎকার করে ওঠে। চেয়ার থেকে উঠে দুনিয়া ভুলে প্রাণপণে ছুটে যায়। ঐশী হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। কি থেকে কি ঘটছে ওর বোধগম্য হচ্ছে না। ওয়াফাকে বুকে আগলে নিয়ে আবৃত্তি হাঁপাচ্ছে। ওর বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। আবৃত্তি চোখ তুলে, স্লাইডারটা বেশ উঁচু, আর একটু দেরি করলে কি ঘটে যেতে পারতো মনে করেই ও আটকে উঠছে। ওয়াফা মামুনি, তুমি ঠিক আছো? হঠাৎ ঐক্য কোত্থেকে ছুটে এসে ওয়াফাকে চিলের মতো ছো মেরে নিজের বাহুডোরে আগলে নেয়। ঐক্য পাগলের মতো ওয়াফার সারা শরীরে হাত বিড়বিড়ি করে। আমুজান, আমুজান তুমি ঠিক আছো? ওয়াফা পিটপিট করে উপর নিচ মাথা নাড়ায়। ঐক্য মেয়ের কপালে চুমুকে নিজেকে খানিকটা ধাতস্থ করে। আবৃত্তির দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে বলে, থ্যাংকস এ লট মিস আবৃতি। আজ আপনি না থাকলে আমার মেয়েটার হয়তো কোনো বড় ক্ষতি হয়ে যেত। কোনোদিন যদি ঋণ পরিশোধের সুযোগ হয়, তো আমি অবশ্যই বেঁচে হব না। আরে এসব কি বলছেন মিস্টার ইক্কো? ওয়াইফা আমার মেয়ের মতো। আমি কোনো কিছুর বিনিময় তো আর ওকে সেভ করিনি। এত সবকিছুর মধ্যে ঐশী স্থির দৃষ্টিতে দৃশ্যটার দিকে তাকিয়ে রইল। ওর কর্ণকুহরে হঠাৎ বেজে উঠল আবৃত্তির কিছুক্ষণ পূর্বের কিছু কথা। একদিন দেখবে তাদের আগলে রাখার জন্য কেউ না কেউ আসবে, ঠিকই আসবে। ঐশীর চোখের পলক এক মুহূর্তের জন্যও পড়ে না। ওর চোখে যেন ভেসে উঠল একটি সুখী পরিবারের দৃশ্য, যেটার কল্পনা ও সবসময় করে আসছে। চুপকে সে आंखों से रास्ते तू मेरे दिल में समाया, चाहत का जादू जगा के मुझको दीवाना बनाया, पहली नजर में बनी है तू मेरे सपनों की रानी, याद रखेगी ये दुनिया अपनी वफा की कहानी।
ओ मेरा चैन चुरा के मेरा नींद उड़ा के खोना जाना किसी मूड पर बाजीगर में बाजीगर दिलालो कामे दिलबर बाजीगर हो बाजीगर तू ही बड़ा जादूगर ओ दिल ने के दिल दिया है सौदा प्यार का किया है दिल की बाजी जीता दिल हार कर बाजीगर हो बाजीगर तू ही बड़ा जादूगर बाजीगर हो बाजीगर तू ही बड़ा जादूगर